আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমার একজন ফলোয়ারের রিকোয়েস্টে হার্ট অফ ডার্কনেস বাই জোসেফ কনরাড এর সামারি সম্পর্কে আলাপ করব। আমরা গত ক্লাসে এর ক্যারেক্টার্স সম্পর্কে আলোচনা করেছি, তো আশা করছি ক্যারেক্টার্সগুলো আপনারা দেখে নিয়েছেন। তো এর সামারি যদি বলতে হয় তার আগে একটু কথা বলে নেওয়া উচিত, এটি হচ্ছে আমাদের এই রাইটার জোসেফ কনরাড, ওনার একটি অটোবায়োগ্রাফি অথবা সেমি অটোবায়োগ্রাফি অনেকেই বলে নিচ্ছেন। তো উনি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা লাভ করেছিলেন, হয়তোবা সেটি তিনি ওনার লেখনীতে আমাদের যেই মেইন প্রোটাগনিস্ট বা মেইন ক্যারেক্টার, লিড ক্যারেক্টার, সেই প্রোটাগনিস্টের মাধ্যমে তিনি বর্ণনা করেছেন। তো সেটি আমরা আলোচনা করি। তো কোনো একদিন আমাদের যে মেইন ক্যারেক্টার, আমরা যদি বলি, আপনারা যারা সেই ক্যারেক্টার্সগুলো দেখেছেন, মার্লো, আমাদের প্রোটাগনিস্ট মার্লো। তো সেই মার্লো একদিন টেমস নদীতে একটি নৌযানে, একটি জাহাজে অপেক্ষা করছেন অন্যান্য অনেক যাত্রী সহ। তো সেই তখনই তিনি অপেক্ষা করছেন যখন বাতাস আসবে, এবং বাতাস আসলেই ওনাদের জাহাজটা রওনা দেবে। এরপরই ওনার এই ইতিমধ্যে ওনার যৌবনকালের একটি অভিজ্ঞতা তিনি বর্ণনা করেন। তো তিনি কখন সেই অভিজ্ঞতাটা লাভ করেছেন সেটি ছিল ওনার কঙ্গোতে, ওনার যৌবনকালে। তো সেই অভিজ্ঞতাটি তিনি বর্ণনা করছেন। যেরকম বর্ণনা আমরা আমাদেরই সমসাময়িক বা কয়েক বছর আগে একটি আমাদের চলচ্চিত্র হয়েছে টাইটানিক, সেই টাইটানিকে আপনারা হয়তো বা এরকমই একটি ক্যারেক্টার্স দেখেছেন। আমরা যদি বলি কেট উইনস্লেট, তো তিনি কিন্তু বৃদ্ধ বয়সে ওনার যেই যৌবনকালে যে যাত্রাটি হয়েছিল জাহাজে, কিভাবে সেই তিক্ত এবং ভালোবাসাময় অভিজ্ঞতাগুলি তিনি লাভ করেছিলেন, সেটি কিন্তু বৃদ্ধ বয়সে বর্ণনা করেছেন। আমাদের আজকের যে প্রোটাগনিস্ট মার্লো, তিনি কিন্তু ঠিক একইভাবে এই যে বিষয়টি বর্ণনা করছেন। তো এরকম আরও কিন্তু আমরা অনেক বিষয় দেখতে পাই। সেগুলোর ভিতরে যদি আমরা ধরি, এটি কিন্তু আমাদের প্রোটাগনিস্ট মার্লো দি হার্ট অফ ডার্কনেস, অর্থাৎ এটি কিন্তু আফ্রিকার যেই আমাদের অন্ধকার, সেই অন্ধকারের কথা কিন্তু তিনি বলছেন না। তিনি কিন্তু বলছেন আমাদের যে তথাকথিত সভ্য সমাজ, তথাকথিত যেই ইউরোপিয়ান যে সভ্যতা আছে, যে সভ্য মানুষগুলো আছে, সেই তাদের মনের ভিতর যে কলুষিত অন্ধকার, সেই অন্ধকারের কথাই তিনি কিন্তু বলছেন। তাহলে এই সম্পর্কে আরও একটা আমার কবিতা আমি বর্ণনা করেছি, সেটি হচ্ছে স্টিলার আইজ বাই মায়া অ্যাঞ্জেলিও। তিনি কিন্তু অনেক অন্ধকার, অনেক প্রতিকূলতার মধ্য থেকে কিন্তু উঠে এসেছেন। অনেক এরকম শোষণ পীড়ন যেগুলি আমরা আজকে দেখব, সেই শোষণ পীড়নের মধ্য থেকে কিন্তু উঠে এসেছেন। তাহলে এরকম বর্ণনা কিন্তু আপনারা দিতে পারেন। তাহলে চলে যাওয়া যাক আমাদের সেই সামারিতে। তাহলে সামারিতে কি হচ্ছে, তিনি কিন্তু আমাদের আমাদের যে প্রোটাগনিস্ট মার্লো, তিনি কিন্তু খুবই ভ্রমণ পিয়াসু ছিলেন, এবং তিনি আফ্রিকার বিভিন্ন নদীতে বা জাহাজে করে তিনি ঘুরে বেড়াবার, সেগুলি কিন্তু তার শখ ছিল। তাহলে কোনো একদিন ওনারই এক চাচি ছিলেন, আন্টি। তাহলে ওনারই এক আন্টি, তিনি আফ্রিকান বিভিন্ন খনিজ সম্পদ, আইভরি বলি, হাতির দাঁত অথবা বিভিন্ন খনিজ সম্পদ আহরণের একটি কোম্পানি, ইউরোপিয়ান কোম্পানির সাথে ওনার বেশ ভালো যোগাযোগ ছিল। তো তিনি মার্লোকে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে একটি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেন। এরপর ওনার চাকরি হয়ে যায়। তারপর তিনি একজন সাধারণ মানুষ হিসেবে যান, কিন্তু উনি একজন নাবিকের চাকরি পেয়ে যান। এভাবে ওনার স্বাদু পানির, অর্থাৎ মিঠা পানির যেসব, অথবা নদীর যেই নাবিক, সেই নাবিক হিসেবে কিন্তু ওনার জীবনের পথ চলা কিন্তু শুরু হয়ে যায়। তো এই ক্ষেত্রে তিনি যখনই আফ্রিকাতে যান, কঙ্গোতে যান, এক্ষেত্রে বলে রাখা উচিত সে দেশটি হচ্ছে কঙ্গো। সেই কঙ্গোতে চলে যান। কঙ্গোতে উনি কার্জ সম্পর্কে অনেক কথা শুনেন। কার্জ আমাদের বলে রাখা উচিত, এর ভিতরে কিন্তু আমাদের বেশ প্রধান চরিত্র দুটো। সেটি একটি হচ্ছে আমাদের বর্ণনাকারী মার্লো, আরেকজন হচ্ছে কার্জ, যিনি আফ্রিকাতে সবচেয়ে বেশি খনিজ সম্পদ আহরণ করেন। তো সেই কার্জের আন্ডারেই মার্লো কাজ করবেন।
ওনার বেশ ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল কার্জকে দেখবেন, কার্জের সাথে কথা বলবেন, আলাপ করবেন। তো প্রথমে তিনি ইনার স্টেশনে যান, তিনি প্রাইমারি স্টেশনে যান এবং সেখানে তিনি চিফ অ্যাকাউন্টেন্ট যিনি ছিলেন সেই অ্যাকাউন্টেন্টের সাথে বেশ সখ্যতা গড়ে তোলেন। তারপর তারপর তিনি বিভিন্নভাবে তারই বাড়িতে ওনার দেখতে পান ওনার এক চাচা আসেন, চিফ অ্যাকাউন্টেন্ট সাহেবের চাচা আসেন। তো বিভিন্নভাবে তিনি আড়ি পেতে শুনে ফেলেন যে তার চাচা এবং চিফ অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ চিফ অ্যাকাউন্টেন্টের চাচার কথা বলা হচ্ছে। তো ওনারা একটি পরামর্শ করেন যে কার্জকে সরিয়ে দিতে হবে, অর্থাৎ মেরে ফেলতে হবে। যদি তিনি মেরে ফেলতে পারেন তাহলে ওনাদের জায়গাটা এই চিফ অ্যাকাউন্টেন্ট এবং ওনার চাচা এরাই দখল করতে পারবেন। যেহেতু কার্জ সবচেয়ে বেশি গুরুত্ব বহন করছে এই কোম্পানিতে, যেহেতু কার্জ সবচেয়ে বেশি আফ্রিকান আইভরি, হাতির দাঁত এবং অন্যান্য খনিজ সম্পদ, তাদের যে ইউরোপিয়ান কোম্পানি, সেই কোম্পানিটিকে সবচেয়ে বেশি তিনি সরবরাহ করতে পারেন। তো এই কথাটি কিন্তু আমাদের প্রোটাগনিস্ট মার্লো শুনে ফেলেন। এরপর ওনারা যাত্রা করেন কার্জের স্টেশনের উদ্দেশ্যে। তিনি আফ্রিকান জনগণদেরকে দেখলেন, তাদেরকে বেশ ওয়েলকামিংয়ে মনে হচ্ছিল। আফ্রিকান যে উপকূল, যে এলাকা, সেই এলাকায় জনবসতি ছিল, কিন্তু তারপরও সেই জনবসতিটা বেশ নীরব মনে হচ্ছিল, কারণ সবাই দাসে পরিণত হয়েছিল। তাদেরকে সেই আফ্রিকান জনগণ, তাদেরকে কেউই কখনো মানুষ হিসেবে আখ্যা দেয়নি। তাদেরকে অপরাধী বলা হতো, তাদেরকে পশু বলা হতো। এই গেল আফ্রিকানদেরকে তারা কিভাবে ট্রিট করতো, তারা কিভাবে আচরণ করতো সেই বিষয়টা। তো এরই মধ্যে একদিন আমাদের প্রোটাগনিস্ট মার্লো দেখতে পান একজন কিছু শৃঙ্খলিত মানুষ, আফ্রিকান সেই কৃষ্ণকায় শৃঙ্খলিত মানুষ, তারা মার্লোর দিকে চেয়ে আছে এবং একটি অসহায় দৃষ্টি দিয়ে, এবং একটি বাচ্চা এসে তার দিকে সাহায্যের করুণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। মার্লোরও বিষয়টি খুব খারাপ লাগলো, কিন্তু মার্লো তাকে জাহাজে থাকা কিছু বিস্কুট ছাড়া অন্য কিছুই দিতে পারলেন না, এবং সে কষ্ট সহ্য করতে পারলেন না, এবং সেই ছেলেটিকে ফেলে আসতে পেরেই সে এই যাত্রায় বেঁচে গেল। যেটি দেখা যাচ্ছে আমাদের যে শালীন, আমাদের যে উঁচু শ্রেণীর যে মানুষ, সেই মানুষের প্রতিনিধিত্ব করছে মার্লো। তো যিনি এই বিষয়টি সহ্য করতে না পেরে এই বাচ্চাটিকে ফেলে আসলেন। এই জন্য ফেলে আসলেন যে তার এক্ষেত্রে খুব একটা কিছু করার নেই। তারপর ওনারা কার্জের স্টেশনের উদ্দেশ্যে, অর্থাৎ সেকেন্ডারি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ওনাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলের প্রায় 8 কিলোমিটার দূরে ওনারা একটি যাত্রা বিরতি করেন। তো সেই যাত্রা বিরতির পরেই স্থানীয় যে উপজাতীয়রা আছে তারা একটি আক্রমণ করেন এদেরকে। এরপর নৌকার যে যাত্রীরা ছিলেন, পিলগ্রিম বলা হচ্ছে এদেরকে, সেই যাত্রীরা পর্যবেক্ষণ করতে যায় তীরে যে কি হয়েছে। এরপর 3 নিক্ষেপের আওয়াজ পাওয়া যায়। এতে দেখা যাচ্ছে যে নৌকার যেই কান্ডারি ছিলেন, যিনি দাঁড় বেয়ে থাকেন, তিনি মারা যান, এবং নৌকার যে পিলগ্রিম অর্থাৎ যাত্রীরা ছিলেন তারাও রাইফেল দিয়ে ফায়ার শুরু করেন। তো এই ক্ষেত্রে আমাদের যেই মার্লো, তিনি কিন্তু তার যে এক্সপেক্টেড যে পার্সন কার্জ ওনার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তো উনি মনে করছেন যে এতে এই গোলাগুলিতে ওনার কার্জের অনেক ক্ষতি হয়েছে। তিনি এই ফাঁকে কার্জের বর্ণনা দিচ্ছেন যে তিনি একজন ইংলিশ ভালো মানুষ, যার জন্য ওনার বাড়িতে অপেক্ষা করে আছে একজন সুন্দরী রমণী। এরপর ওনারা কার্জের স্টেশনে যান। শেষ পর্যন্ত কার্জের স্টেশন খুঁজে পান, কার্জের সেই ঘরটি খুঁজে পান, কিন্তু সেই ঘরটি স্থানীয় উপজাতিদের দ্বারা ঘেরাও করা ছিল। যদি কার্জ আদেশ দেয় তখনই তাদেরকে ঢুকতে দেওয়া হবে, নইলে সেই উপজাতীয়রা তাদেরকে ঢুকতে দেবে না।
এক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ্য যে কার্জ কিন্তু সেই সমস্ত আফ্রিকান যেই নিষ্পেষিত অবহেলিত যে অত্যাচারিত মানুষগুলো তাদেরকে কিন্তু বেশ তাদের মায়ার বাঁধনে কিন্তু বেঁধে ফেলেছিলেন, তাদেরকে কিন্তু মানসিকভাবে উজ্জীবিত করতে পেরেছিলেন এবং তারা এখন কার্জকে ভালোবাসছে, কার্জের সমস্ত আদেশ নির্দেশ মেনে নিচ্ছে। তো কার্জ চাচ্ছিলেন না এই আফ্রিকান স্টেশন থেকে তিনি ইউরোপে চলে যাবেন। এজন্য ম্যানেজারের উদ্ধৃতি অনুযায়ী বলা হচ্ছে যে কার্জ আক্রমণ করতে বলেছিলেন, তো সেই হিসেবে তারা আক্রমণ করে। তো এতদিন একটি গুঞ্জন চলছিল যে কার্জ অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। তারপর মার্লো এবং তার যে অনুসারীরা, যে পিলগ্রিম অর্থাৎ যাত্রীরা সবাই মিলে কার্জের মার্লো সে কার্জের সাথে দেখা করার পর সে কার্জের সাথে আফ্রিকান যে সাধারণ জনগণ ছিল, আফ্রিকানদের প্রতি মার্লোর দৃষ্টিভঙ্গিটা কীরকম ছিল সেটি একটি কোটের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে দেখুন তিনি বলছেন, দি কনকোয়েস্ট অফ দি আর্থ, অর্থাৎ এই পৃথিবীর বিজয়টা হচ্ছে এটাকেই বিজয় মনে করা হচ্ছে, যে উইচ মোস্টলি মিনস দি টেকিং ইট অ্যাওয়ে, অর্থাৎ এটি তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় কাদের জন্য? ফ্রম দোজ হু হ্যাভ এ ডিফারেন্ট কমপ্লেকশন, অর্থাৎ যাদের ভিন্ন ধরনের গায়ের রং থাকে। এক্ষেত্রে আমাদের আফ্রিকান এবং এশিয়ানদের কথাই বলা হচ্ছে। আমাদের গায়ের রং কিছুটা কালো এবং এদের কাছ থেকেই আমাদের সমস্ত ঐশ্বর্য ছিনিয়ে নেওয়া হচ্ছে। মার্লো এই সমবেদনাটুকু প্রকাশ করছেন। অর স্লাইটলি ফ্ল্যাটার নোজেস, অর্থাৎ আমাদের নাক কিছুটা ডাবানো পশ্চিমাদের চেয়ে। আমাদের যাদের নাকটা কিছুটা ডাবানো, আমাদের যাদের গায়ের রং কিছুটা কালো, আমাদের কাছ থেকে সমস্ত ঐশ্বর্য কেড়ে নেওয়া হচ্ছে। সো দেন আওয়ারসেলভস ইজ নট এ প্রিটি থিং, আসলে এটি খুব একটা ভালো বিষয় নয়, ওনার কাছে খুব একটা ভালো লাগেনি। when you look into it too much, আপনি যদি সেক্ষেত্রে ভালোভাবে দৃষ্টিপাত করেন তাহলে আপনি এই বিষয়গুলো দেখবেন। তাহলে আফ্রিকানদের প্রতি মার্লোর মনোভাবটা কিন্তু সেরকমই ছিল, তিনি কিন্তু ব্যথিত হয়েছেন। তারপর তিনি সেই আফ্রিকার কঙ্গোর যেই ভিতরের ইনার স্টেশন, সেই কার্জের স্টেশন, সেই স্টেশনে যাওয়ার পর তিনি একজন ক্যারেক্টার ছিলেন, আপনারা ক্যারেক্টারস লিস্টে দেখেছেন, রাশিয়ান। ওনাকে দেখতে অনেকটা মূকাভিনেতা, অর্থাৎ জোকার টাইপের যেরকম যে আকৃতি মুখমণ্ডল দেয়া হয় সেরকম ছিল ওনার অবয়ব, ওনার চেহারা। তো তিনি কার্জ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। তারপর মার্লো কার্জ সম্পর্কে জানতে পারে। তো উনি কার্জ সম্পর্কে জানতে চাচ্ছিলেন, কার্জের সমস্ত বিষয় জেনে নিলেন। এরপর কার্জকে মার্লো তার যেই বেডে তিনি শুইয়ে দেন। কার্জ ছিলেন সম্পূর্ণ মোটামুটি অসুস্থ এবং বেশ শারীরিকভাবে অক্ষম ছিলেন। তো তিনি যে বাঁচতে পারবেন না সেটি মোটামুটি তার ধারণা ছিল। পরের দিন ওনারা নৌকায় করে জাহাজে করে রওনা দেন। তো কার্জের অবস্থা ছিল বেশ খারাপ। তিনি ওনার সমস্ত যে কাগজপত্র ছিল এবং ওনার ওয়াইফের একটি ছবি, প্রিয়তমের একটি ছবি তিনি মার্লোকে দিয়ে দেন এবং সেগুলি কিছুটা সিক্রেট তিনি বুঝতে পেরেছিলেন ওনার সময় শেষ এবং তিনি ইউরোপে প্রত্যাবর্তন করতে পারবেন না এবং তিনি চাচ্ছিলেন না ইউরোপে যাবেন। তো তার সমস্ত ছবি, সমস্ত কাগজপত্র তিনি মার্লোর হাতে তুলে দেন। আমাদের যেই আজকের প্রোটাগনিস্ট, সেই মার্লোর হাতে তিনি তুলে দেন। তো তুলে দেওয়ার পর তিনি মরার আগে একটি শব্দে সেন্টেন্সে বলছিলেন, দি হরর। তো আপনারা কিন্তু এই হরর সম্পর্কে ব্যাখ্যা পেতে পারেন, এর এক্সপ্লেনেশনও পেতে পারেন অনেক বড়, এটি কিন্তু আপনাদের জানা উচিত। তো সেই হরর কেন তিনি বললেন এটি ওনারা ক্রিটিক্সরা বলছেন যে এটি এত বছর তিনি আফ্রিকাতে যেই শোষণ এবং নির্যাতন ইউরোপিয়ান কোম্পানিটি চালিয়েছিল এটি তিনি সহ্য করেছেন, এটি তিনি দেখেছেন, এটি তিনি প্রত্যক্ষ করেছেন এবং যত প্রকার ডার্কনেস তিনি উন্মোচন করেননি। তিনি যে ইনোসেন্স, যে ভালো দিকটা তিনি আনার চেষ্টা করেননি।
তিনি সেই হরর এত বছরের যেই তিক্ত অভিজ্ঞতাটা সেটাকে তিনি বলছেন হরর হরর, এবং শেষ পর্যন্ত নিজেও তিনি ব্যথিত ছিলেন। তিনি কেন করলেন এটা কি করলেন? ইউরোপিয়ান যে কোম্পানিটি এগুলো করছিল, তিনি সেগুলি দেখলেন এবং এগুলির সাহায্যও তিনি করলেন। তো সেটিকে তিনি বললেন হরর হরর, এবং এই হরর হরর বলার পরে তিনি মৃত্যুবরণ করেন। তিনি সাক্ষ্য দিয়ে যান যা হয়েছে সব খারাপ হয়েছে, এবং যা দেখেছেন সবই তিনি খারাপ দেখেছেন। তো এভাবেই আমাদের এই নোভেলাটির পরিসমাপ্তি ঘটে। তো সেই কত সালের আমাদের উপমহাদেশে যদি দেখি, এরকমই কিন্তু ঘটনা ঘটেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে। আর আফ্রিকাতে কিন্তু আজও পর্যন্ত আমরা বিভিন্ন ক্ষেত্রে যদি দেখি, আজও পর্যন্ত কিন্তু তারা কলোনাইজেশনের মধ্যে আছে। তো সেই কলোনাইজেশনের বিরুদ্ধেই কিছু কথা আমাদের জোসেফ কনরাড কিন্তু বলে গিয়েছেন। তো আজকে আমাদের সামারি এই পর্যন্তই। তো আর এর সাথে আপনারা কিছু রিলেট করতে পারেন। আমাদের যে টাইটানিকের বিষয়টি আমরা দিলাম সেটিও রিলেট করতে পারেন। স্টিলের রাইজ সেটিও কিন্তু আপনারা রিলেট করতে পারেন। আপনাদের মনের মতো করে অন্যান্য কলোনাইজেশনের বিষয়টিও রিলেট করে দিতে পারেন। এতে আপনাদের লেখার মান কিন্তু অনেক বাড়বে। মুখস্থের যে ধারণাটা, সেই ধারণা থেকে আপনারা সরে আসবেন, আপনাদের কষ্ট কম হবে, ক্রিয়েটিভিটি বাড়বে। তো সেই বিষয়গুলি আরও আপনারা মাথায় রাখবেন। এরপর এই টাইপের যদি কিছু আপনারা কোড দিতে পারেন, তাহলে বিষয়টি আরও প্রাণবন্ত হয়ে যাবে। তো সেই গতানুগতিক ধারা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। আপনাদের টিচার কিন্তু আপনাদেরকে ক্রিয়েটিভ হিসেবে যথেষ্ট ভালো মার্ক দেবে। আরও একটি বিষয় জানা উচিত, মার্কস কিন্তু আমাদের জানার বিষয় না, আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় হচ্ছে বিষয়টি জেনে নেওয়া। আর যদি আপনারা এই বিষয়গুলি নিজের মতো করে লিখতে পারেন তাহলে সবচেয়ে ভালো। নিজের মতো করে লিখতে গেলে আপনাদের অবশ্যই ইংরেজিতে গ্রামাটিক্যালি সাউন্ড হওয়া লাগবে। তো সেই বিষয়ে কিছুটা সাউন্ড হওয়ার জন্য আমার কিছু ভিডিও আছে, সেন্টেন্স, টেন্স, ভার্ব এবং ভয়েস, এই ধরনের অনেক ভিডিও আছে এবং অনেক ভিডিও আসছে। সেই ভিডিওগুলো যে আপনারা দেখে নেন, আপনাদের বেশ সাউন্ড একটি সেন্টেন্স অথবা সাউন্ড কিছু লেখা লিখতে আপনাদের বেশ উপকার হবে। তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার পেজে লাইক করুন, আর আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।